আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ও শুভরাত্রি সবাইকে। আমি সাইদ মোমিনুজ্জামান আপনাদের সঙ্গে আছি প্রথম দেশ রিপ্রেজেন্টেটিভের পক্ষ থেকে আজকের একটি বিশেষ লাইভ আলোচনায়। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। এই দেশে রাজনীতি কি বিভক্তির উপরই চলবে? আমরা আজ জানতে চাই আওয়ামী লীগ বা বামপন্থীদের নাস্তিক বা ইসলাম বিরোধী আর জামাত বা ইসলামপন্থীদের বা ডানপন্থীদের জঙ্গি বলেই কি চলবে বাংলাদেশের রাজনীতি? এই বিভাজনের লাভ আসলে কার, বাংলাদেশ ও ইসলামের, নাকি অন্য কোনো শক্তি যারা ইসলাম বিরোধী বা বাংলাদেশ বিরোধী? এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ তারেক রহমান, বিশিষ্ট ছাত্রনেতা ও সদস্য সচিব, আম জনতা দল, এবং আরো আছেন জনাব জাবের আহমেদ নাহিদ, উদীয়মান তরুণ লেখক ও ইসলামিক চিন্তাবিদ। আপনাদের সবাইকে অনুরোধ করছি এই আলোচনায় যেন বেশি মানুষ দেখতে পারে, দয়া করে শেয়ার করে দিন। আপনাদের মতামত কমেন্টে জানান, আমরা তা আলোচনায় যুক্ত করার চেষ্টা করব। সো আমাদের অনুষ্ঠান শুরুর আগে গত 5 অগস্টে যারা শহীদ হয়েছে জুলাই অগস্টে, তাদের মাগফিরাতের জন্য আমরা আলহামদু সূরা পড়ে তাদের জন্য দোয়া করে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করি। ওকে, বিসমিল্লাহ। সো আমি প্রথম যে প্রশ্নটা রাখবো জনাব তারেক রহমানকে, যিনি আপনারা সবাই জানেন যে 24-এর বিজয়ের সামনের সারির, প্রথম সারির তরুণ নেতা, এবং আমরা তাকে দেখছি সে সবসময় সত্যের পথে কথা বলে। ইভেন সে তার নিজস্ব লোকও ছেড়ে চলে আসে যদি সে দেখে যে সে সত্যের বিরুদ্ধে চলে গেছে। সো আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই, বছরের পর বছর ধরে আওয়ামী লীগ, এখানে একটা কথা বলি, আমাদের এই আলোচনাটা এই 5 অগস্টের পরে বা 5 অগস্টের আগে না, এই আলোচনাটা গত 20 বা 30 বছর থেকে যেটা চলে আসছে বাংলাদেশে সেইটা নিয়ে। ওকে, সো বছরের পর বছর ধরে আওয়ামী লীগ জামাত শিবিরকে জঙ্গি বা ইসলামপন্থী বা ডানপন্থীদেরকে জঙ্গি বা সন্ত্রাসী বলে আসছে। অন্যদিকে জামাত শিবির, আওয়ামী লীগ ও ছাত্রলীগকে, জামাত শিবির বা ডানপন্থী বা ইসলামীপন্থী দলগুলা আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নাস্তিক, ইসলাম বিরোধী ও ভারতের দালাল বলে আক্রমণ করে। এই দোষারোপের রাজনীতি চালিয়ে তারা দুই পক্ষই নিজেদের সুবিধা নিলেও বাংলাদেশ, ইসলাম এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মে এর মূল্য দিচ্ছে। এই রাজনৈতিক শত্রুতা কি ইচ্ছাকৃতভাবে টিকিয়ে রাখা হচ্ছে যাতে সাধারণ মানুষ সবসময় বিভক্ত থাকে আর ভারত ও ইসলাম বিরোধীরা চুপিচাপি লাভবান হয়? সো আমরা শুনবো জনাব তারেক রহমানের কাছ থেকে তার বক্তব্য এবং তার অ্যাডভাইস আমাদের রাজনীতিক পলিটিশিয়ান দলগুলোর জন্য সে কি অ্যাডভাইস দেব, সেম টাইম আমাদের পলিটিশিয়ান দলগুলোর জন্য, সেম টাইম আমাদের জনসাধারণের জন্য আমাদের কি করা উচিত। ওকে, থ্যাংক ইউ মিস্টার তারেক রহমান, ইউ ক্যান গো অ্যাহেড প্লিজ। জি, অনেক ধন্যবাদ। বাংলাদেশে বাংলাদেশের মানুষদের মধ্যে ইসলাম নিয়ে একটা ফোবিয়া তৈরি করা হয়েছে। ফোবিয়া মানে একটা আতঙ্কের বিষয়। হ্যাঁ, যে ইসলামপন্থীরা উগ্র বা জঙ্গি এই ধরনের একটা বিষয় দীর্ঘদিন রাজনৈতিক ময়দানে, আন্তর্জাতিক পরিমণ্ডলে চালানো হয়েছে, যার ফলে মানুষ টুপি পড়তে ভয় পেয়েছে, দাড়ি রাখতে ভয় পেয়েছে। এটা একটা বড় সংকট ছিল আমাদের, এবং আমাদের এখানে অনেক আলেম তারা কারাবন্দী হয়েছে, তাদেরকে নাগরিকদের কাছে ভিলেন হিসেবে উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, এটা শুধুমাত্র একটা ইসলামিক দল না, অনেক বা ইসলামপন্থী যারা আছে তাদের ক্ষেত্রেই এই ঘটনাটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। তো এটা হলো একটা বাস্তবতা। আলহামদুলিল্লাহ যে 24 সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই সংকটটা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছি। যে হুজুর মানেই জঙ্গি বা এই ধরনের যে চিন্তা, সেই চিন্তা থেকে বের হয়ে আসা অনেকটা সহজ হয়েছে, এবং বাংলাদেশের রাজনীতিতে এখন ইসলামপন্থীদের কলেরব
অনেক আগের চেয়ে ভয়েস শক্তিশালী, এরকম একটা বিষয় আপনার রয়েছে। তারপরেও অনেক সংকট রয়েছে, যেমন আমাদের এখানে কওমি, আমাদের এখানে ইসলামের পাহারাদার বলতে কিন্তু কওমি ঘরানার আলেমদের একটা মানে প্রভাব আছে, বড় প্রভাব। হ্যাঁ, যে তারা ফতোয়া দিচ্ছে, হাদিসের ব্যাখ্যা দিচ্ছে, এই বিষয়গুলো আছে। তো সে জায়গা থেকে তাদের এখন আবার একটা নতুন করে একটা বিষয় বন্দোবস্ত যেটা বলেছেন, এটা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে একটা মোড় হয়ে আছে। জামাত এবং কওমি একটা বিভাজন আছে। হ্যাঁ, সেই বিভাজনটা আপনার হলো, এটা এই মুহূর্তে দেখা না গেলেও এটা ধীরে ধীরে একটা প্রকট হচ্ছে, কিন্তু এটা কিছুদিন পরে আপনারা উইদিন 2 মান্থ দেখতে পারবেন। তো এটা একটা আমাদের সংকট যে আমরা ভালো সময় এসেও এই জায়গা থেকে বের হয়ে আসতে পারি নাই। হ্যাঁ, বিশেষত কওমি পন্থীরা খুব আতঙ্কে আছে অনেকগুলো বিষয়, অনেকগুলো কারণে। বলা হচ্ছে যে ইসলামিক দলগুলো একত্রিত হবে। ইসলামিক দলগুলো আসলে একত্রিত হতে পারবে না, বা একত্রিত হয়ে তারা ভালো ফলাফল পাবে এইরকমও না। কারণ কারণ এখানে একত্রিত হলে কোনো একটা ইসলামিক দল যখন চরমভাবে ক্ষমতা পাবে, তখন অন্য ইসলামিক দলগুলোকে তার আর প্রয়োজন হবে না, এবং ধীরে ধীরে তারা তাদের অস্তিত্বের সংকটে পড়বে। হ্যাঁ, একটু ক্লিয়ার কাট যদি বলা হয় তাহলে, ধরেন ইসলামী আন্দোলন যদি বড় একটা পর্ষণ পায় ক্ষমতা, তাহলে হেফাজতের তারা একটা বড় ক্রাইসিসে পড়ে যাবে। কারণ হেফাজত এবং ইসলামী আন্দোলন কিন্তু এক না। হ্যাঁ, এক না। আর হেফাজত তো প্রথাগত রাজনীতি করে না, ফলে রাজনৈতিকভাবে জিতলে ওই ইসলামী আন্দোলনের আধিক্য বা প্রভাব, আধিপত্য বাড়বে, কারণ তারা রাজনীতি করে। হেফাজত তো আর রাজনৈতিক দল না। এইসব কারণে ইসলামী আন্দোলন আর হেফাজত কখনো জোট হবে না আসলে। মামনুল হক হুজুরদের যে কোরামটা আছে কওমি ঘরানার, তারাও কখনো চরমোনাই পীর সাহেবের সাথে যাবে না। আবার কওমি হুজুররাও কিন্তু জামাতে ইসলামকে ভয় পায়, ভয় পায় না, তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। সেই জায়গা থেকেও তারা একত্রিত হবে না। ঠিক আছে, আপনি যে দিকে আলোচনাটা নিতে চাচ্ছিলেন ওই দিকে এক্স্যাক্টলি বলার চেয়ে আমার যে অনুধাবন চিরাচরিত রাজনীতিতে যা দেখি আমি, সেটা আর কি আমার মতো করে জানালাম। হ্যাঁ, এখানে আপনার হলো প্রত্যেকটা ইসলামিক কোরাম বা ইসলামিক কমিউনিটি যেটা আছে, সেই কমিউনিটি, কোন একটা কমিউনিটি বড় হলে অন্য একটা কমিউনিটি অস্তিত্বের সংকটে পড়বে, এই কারণেই তারা একত্রিত হবে না, এই আর কি। এখানে তারেক সাহেব, আরেকটা কথা, কিন্তু আমার কিন্তু প্রশ্ন দুটা। একটা হচ্ছে জামাত শিবির যে ট্যাগ দেয় যে আওয়ামী লীগ বা বামপন্থীদের যে তোরা বাটা নাস্তিক ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, আগে যখন দিত, এবং সেম কাজটা কিন্তু জামাত শিবির শুরু করছে বিএনপির সাথেও। অন দা আদার হ্যান্ড আওয়ামী লীগ কিন্তু সেম কাজটা করতেছে। ঠিক আছে, তো আওয়ামী লীগেরটা তো আপনি বললেন যে তাদের জঙ্গি বা ট্যাগ দেয়, হুজুরের মাথায় টুপি পড়লে সমস্যা ইত্যাদি, এখন কিন্তু হ্যাঁ, আমি এটা এটা ইসলামপন্থী বা জামাত এটা শিবির যে আওয়ামী লীগের বা বিএনপি জাতীয় লোকের যে ট্যাগ দিতে, এই তোরা নাস্তিক, এই বেটা সেই বেটা ইত্যাদি, এই ব্যাপারে আপনি কি বলেন? এই ব্যাপারে কি আওয়ামী লীগের যারা সাধারণ আওয়ামী লীগ কর্মী বা যারা সাধারণ বিএনপি কর্মী, দেখেন, তারা কি জামাতের উপর রাগ আমার করে না? দেখেন আমার বিশ্বাসটা আসলে অন্যরকম। যেমন একজন লোক সে বিএনপি করে, সে বিএনপি করেও তো আল্লাহর প্রতি ঈমান আনতে পারে, তাই না? রাইট, সেইটাই আমি বলতে চাচ্ছি। আচ্ছা, কেউ আওয়ামী লীগ করেও তো আল্লাহর উপর ঈমান আনতে পারে। অফকোর্স আওয়ামী লীগের মানে সবাই তো খারাপ না, আল্লাহর আওয়ামী উপর, লীগ যারা দোষী তাদের শোনেন, শাস্তি হোক, আমি চাই, ঠিক আছে। আল্লাহর উপর ঈমান আনার জন্য কাউকে বিএনপি ত্যাগ করতে হবে, কাউকে আওয়ামী লীগ ত্যাগ করতে হবে, এই কথাই আমি বলতে এইটা চাচ্ছি আমি তারেক মানি সাহেব। না। এইটা
মানে আপনি নামাজ পড়বেন, আল্লাহকে সিজদা করবেন, এই জন্য আপনাকে রাজনৈতিক দল ছাড়তে হবে, এইটা একটা ভুল চিন্তা। কোন একটা ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশে জান্নাতের পথ, এইটা কিন্তু ওইভাবে দাবি করতে পারবে না, বুঝছেন? কারণ তাদের জায়গা থেকে তারাও বিভিন্ন করাপশনের শিকার। হুম। তো এটা হলো বিষয়। ওকে, আমরা কি নাহিদ ভাইয়ের কাছে যেতে পারি এখন? অবশ্যই। ওকে নাহিদ ভাই, এই প্রশ্নটার উত্তর আপনি দেন যে আপনি তো দেখছেন, ঠিক আছে, প্রশ্নটা যে আওয়ামী লীগ যে শুধু আওয়ামী লীগ বা বামপন্থীরা যে তারা ইসলামের পক্ষে যারা আছে, জামাত শিবির বলেন, ইসলামী যে কোনো দল বা ডানপন্থী তারা জঙ্গি বলে, এইটা বলে সেইটা বলে, আবার জামাত ইসলাম যে আওয়ামী লীগের বা বামপন্থীর নাস্তিক বলে বা বিএনপিরও নাস্তিক বলা শুরু করছে, এইটা সেইটা দেশের শত্রু ইত্যাদি ইত্যাদি। তো এই ব্যাপারে আপনার কি মন্তব্য বা আপনার কি অ্যাডভাইস, কি করা উচিত এই পলিটিশিয়ান দলগুলো? আমাদের তো সবাই একসাথে থাকতে হবে, আমরা তো সবাই বাংলাদেশি, তাই না? আমরা তো সবাই মুসলমান। হ্যাঁ নাহিদ ভাই, আপনি শুরু করতে পারেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। তারেক ভাইকেও ধন্যবাদ। ওনার সাথে বসলাম। আহ, বিষয় হলো আসলে আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। তো আজকে আমরা যে অবস্থাতে এসে দাঁড়িয়েছি, যে আমরা দেখছি একজন আরেকজনকে ট্যাগ দেওয়া, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কখনো কখনো জঙ্গি ট্যাগ, কখনো কখনো আবার ইসের আপনার ভারতের দালাল অথবা নাস্তিক ট্যাগ। তো বিষয়গুলো আসলে জড়িত হচ্ছে রাজনৈতিক লাভ এবং লসের প্রেক্ষাপটে দেখতে হবে আমাদেরকে। তো এটা আসলে আমরা মনে করি বর্তমান যুগে এসে আমরা মনে করি যে রাজনীতি মানে হচ্ছে দালালি অথবা আপনার জঙ্গি ট্যাগ, সন্ত্রাসী, এগুলা আসলে পূর্বে ছিল না। একবারে ছিল হচ্ছে ইসলামের প্রথম যুগে, যখন সুলতানি আমল ছিল। পরবর্তীতে 1972 থেকে 75, পরবর্তীতে আবার আপনার যখন 11 হয়, ইত্যাদি ইত্যাদি সময়ের পরে আহ আপনার আওয়ামী লীগরা যখন জামাতকে জঙ্গি ট্যাগ দেওয়া শুরু করলো। এরপর একটা সময় যখন আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লো, বিএনপি আরেকটা সরকার আসলো, বিএনপি সরকার আসলো, তখন আবার দেখা গেল যে আওয়ামী লীগকে ট্যাগ দেওয়া শুরু করলো, ভারতের ট্যাগ বা ইত্যাদি ইত্যাদি। যদি আপনি খেয়াল করেন, এই শত্রুতা দুই দলের মধ্যে আসলে রাজনৈতিক অস্তিত্বকে টিকিয়ে রাখে, যে আওয়ামী লীগ জামাতকে ব্যবহার করে, আবার জামাত আওয়ামী লীগকে ব্যবহার করে। তো এখানে এই রাজনীতি ঘৃণার সংস্কৃতি আসলে ইচ্ছাকৃত, এবং এটাকে বলা যাবে না যেটা আকস্মিক ভাবে তৈরি হচ্ছে। এটা একটা রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং বলা যেতে পারে। তো এই বিষয়ে আসলে ইসলাম বলে হচ্ছে যে, তোমরা ইসলাম যেভাবে আদেশ করলেন, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে, মুসলমানদেরকে আহ আদেশ করেছেন, তাদেরকে ডাকছেন যে তোমরা আল্লাহর যুগে ক্ষুদ্রভাবে ধারণ করো, বিভেদ সৃষ্টি করো না। যখন আবার সূরা আনফালের 46 নাম্বার আয়াতে যখন আমরা দেখি, তখন আল্লাহ তাআলা সেখানে বলছেন তোমরা বিভক্ত হও না, দলাদলি করো না, তোমরা এক রজ্জুতে আসো, না হলে তোমরা দুর্বল হয়ে পড়ে যাবে। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট বলেছে যে তোমরা দুর্বল হয়ে যাবে। তো দেখুন, এখান থেকে আমি যদি এখানে ইসলামের বিষয়ে আসে, তাহলে তো এটা আল্লাহ বললেই যে তোমরা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে যাবে। আবার যদি আমরা রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে দেখি, তাহলে এখানে লাভবান হচ্ছে কিন্তু দুই দল। যখন আপনি রাজনৈতিক ভাবে জামাত আওয়ামী লীগকে টাইট দিচ্ছে, যেমন ভারতের দালাল, নাস্তিক, এটা বলে ইসলামপন্থীদের যে ভোট, এই ভোট ব্যাংক তৈরি করছে হচ্ছে আপনার জামাতে ইসলাম। আওয়ামী লীগের নাস্তিক বলে ইসলামের বিপরীতে তাদেরকে দাঁড় করিয়ে আপনার একটা ভোট ব্যাংক রেডি করছে। তো এখানে কিন্তু আমরা প্রকৃতপক্ষে সরাসরি ভাবে বলতে পারি না যে জামায়াতে ইসলাম মানে হচ্ছে আপনার ইসলামী দল, আবার আওয়ামী লীগ মানে হচ্ছে নাস্তিক অথবা আপনার ভারতের দালাল। কোন দেশের দালালের বিষয় আসলে আলাপে দিতে চাই না। আমরা এই কথা বলতে পারি না যে নাস্তিক, কারণ আওয়ামী লীগের মধ্যেও অনেক আলেম রয়েছে, অথবা আপনার হতে পারে ধর্মীয় মানুষ রয়েছে যারা নামাজ কালাম পড়ে, অথবা আল্লাহর প্রতি তাদের বিশ্বাস, অগাধ বিশ্বাস রয়েছে। অপরদিকে আমরা জামাতে ইসলাম এই রাজনৈতিক দলের সাথে ইসলাম শব্দটা থাকার কারণে আমরা এটাও বলতে পারি না যে এটা, হ্যাঁ, এটাই হচ্ছে তারাই ইসলামের প্রতিনিধিত্ব করছে, অথবা এটাই প্রকৃতপক্ষে ইসলামিক দল। এটাও কিন্তু আবার বলার সুযোগ আমাদের হাতে নেই। সেক্ষেত্রে একজন আরেকজনের ম্যান্ডেট
জিনিসটা হচ্ছে এখানে আহ আওয়ামী লীগ যেটা করছে জামাতকে আপনার এই যে জঙ্গি ট্যাগ দিচ্ছে, যে জঙ্গি নাটক সাজাচ্ছে, এটা শুধু জামাতের বেলায় করছে, ইটস নট লাইক দ্যাট। এটা আপনি দেখতে পারেন হচ্ছে যারা ইসলামের দিকে একটু ধাবিত হয় কওমিদেরকেও কিন্তু জঙ্গি বলছে। আবার এই কিছুদিন আগে জঙ্গি নাটক শুরু হয়েছে যখন মানবাধিকার অফিসের কথা আসছিল, তখন তখন দেখলেন ওই কওমি দুই আলেম, রেজল করিম আবরার, আসিফ আদনান, আরো কয়েকজন আলেমকে নিয়ে জঙ্গি ট্যাগ দিয়ে তারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। তো এটা কিন্তু এমন না যে আমরা বলতে পারি না এক কথায় যে জামাতকেই শুধু আওয়ামী লীগরা জঙ্গি বলে। আওয়ামী লীগরা তাদেরকে জঙ্গি বলে যাদের সাথে ইসলামের সাথে একটু বেশি সম্পর্কিত। তো এটা হচ্ছে তাদের, এখন আপনি প্রশ্ন করবেন যে তারা এখান থেকে ভোট ব্যাংক কিভাবে তৈরি করছে, একটা প্রশ্ন আসতে পারে যে জঙ্গি ট্যাগের মধ্যে ভোট ব্যাংক কিভাবে। এখানে আওয়ামী লীগের মধ্যে অনেক শাহবাগী রয়েছে, অনেক নাস্তিক রয়েছে, এটা ট্রু। আপনি আবার দেখতে পারেন আওয়ামী লীগের পক্ষে নিজু মজুমদারকে অবশ্যই চিনেন, মহিলা ব্যারিস্টার যিনি ইস্টা পড়ায় তুহিন আফরোজ তো আপনারা চিনেন। ওই যে হারপিক মজুমদার বলে ওই ভদ্রলোক না? সম্প্রতি যখন 5ই আগস্টের পর আওয়ামী লীগ তো চলে গেল, হাসিনাও নেই, তো তুরিন আফরোজ অথবা আপনার ব্যারিস্টার নিঝুম মজুমদারকে দেখবেন বিভিন্ন লাইভ বা টক শোতে কিভাবে ইসলামপন্থীদেরকে গালাগালি করে, বা বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে সেখানে বিভিন্ন উপদেষ্টাকে বিভিন্ন ভাবে ওই গালাগালি নিজুম করে, মজুমদার আপনি বলছেন, ইসলামপন্থীদেরকে গালাগালি। নিজুম মজুমদার কে? ওই ভদ্রলোক যে হারপিক মজুমদার বলে নাকি? আপনার কথা শুনে যাচ্ছে আপনি? না, আমি বলতেছি নিজুম মজুমদার বলতে ওই ভদ্রলোক যে পাবলিক যাবে হারপিক হ্যাঁ বলে হ্যাঁ চিনে নাকি? ওই ওকে, ভদ্রলোক। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। ওরা কিন্তু আওয়ামী লীগ পন্থী। তো এই নিজু মজুমদার এখন আওয়ামী লীগের ভোট পেতে হলে, যদি নিজু মজুমদারের ভোট আওয়ামী লীগ পেতে চায়, তাহলে যখন ইসলাম পন্থীদের বিরোধিতা করে, জঙ্গি নাটক করে, তখন নিজু মজুমদারের মতো লোকদের ভোট কিন্তু আওয়ামী লীগ পায়। তো সেখান থেকে এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি, ইসলামপন্থীদের বিরোধিতা আওয়ামী লীগ এই জন্যই করে যে দেশের অধিকাংশ মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা ইসলাম বিরোধী, যারা নাস্তিক, যারা শাহবাগী, এবং তাদের ভোট পাওয়ার জন্যই হচ্ছে ইসলামপন্থীদেরকে বিভিন্ন জঙ্গি নাটক অথবা হচ্ছে ট্যাগের রাজনীতি, কখনো রাজাকার, এইসব স্বজাতীয় বিভিন্ন ট্যাগ দিয়ে তারা নিজেদের ভোট ব্যাংক তৈরি করছে। এই বিষয়ে আসলে যে কথা বললাম প্রথমে, আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, তোমরা আল্লাহর রাজ্যকে সুদৃঢ় হস্তে তোমরা ধারণ করো, বিভেদ সৃষ্টি করো না। এবং সূরা আনামের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা বিভেদ সৃষ্টি করবে, যখন তোমরা নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করবে, তখন তোমরা দুর্বল হয়ে পড়বে। সর্বমিলি কথা হচ্ছে এই রাজনীতি শুধু দেশ নয় এবং উম্মাহকেও দুর্বল করে ফেলে। এই ফাঁকে চুপি চুপি লাভবান হয়ে হচ্ছে ভারত। দখল নিতে আসছে বিভিন্ন আপনার সংগঠন, এনজিও এবং ইসলামী বিরোধী যারা চায় মুসলমানরা নিজেদেরকে লড়াই করুক, তারা মূলত লাভবান হচ্ছে। এখান থেকে আমি বাদ দিতে পারি না যেভাবে জাতিসংঘ অথবা পশ্চিমাদের কোনো আগ্রাসনকে। এই হচ্ছে কথা। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন দ্বিতীয় কোশ্চেনে যাচ্ছি, আবার তারেক রহমান ভাইয়ের কাছে। ওকে, সো তারেক রহমান ভাই, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মে এই বিভক্তি ও বিদেশের রাজনীতি থেকে কি শিখছে? এর প্রভাব আমাদের শিক্ষা, নৈতিকতা ও ঐক্যের উপর কেমন পড়ছে? কি মনে করেন আপনি? জি, অনেক ধন্যবাদ। আমাদের বাংলাদেশের একটা সংকট যে বিদেশি শক্তির কাছে এখানে রাজনৈতিক প্রক্রিয়াগুলো নতজানু হয় এবং তাদের কাছ থেকে ক্ষমতা ভিক্ষা চাই, যে তারা ক্ষমতা বসাবে রাজনৈতিক দল সমূহকে। যখন একটা রাজনৈতিক দল বলে যে ভারতের সহযোগিতা চাই, বন্ধুত্ব চাই, অথবা আরেকটা রাজনৈতিক দল বলবে আমেরিকার সহযোগিতা চাই, বন্ধুত্ব চাই, এটাই আমাদের সার্বভৌমত্বের একটা সংকট, যে জনগণের উপর ভরসা না করে তারা বিদেশি শক্তির দিকে চেয়ে থাকে। এইটা আমাদের এই সংকট থেকে বের হওয়ার একটা লড়াই আছে। আমরা রাজনৈতিক দলগুলোকে ওই জায়গাতে গাইড করার চেষ্টা করছি, আমরা যারা অ্যাক্টিভিজম করি রাজনীতির পাশাপাশি। হ্যাঁ, যে না, এইভাবে নগ্নভাবে আমেরিকা সাহায্য চাইতে পারেন না, নগ্নভাবে ভারতের সাহায্য আপনারা চাইতে পারেন না। আমাদের সার্বভৌমত্বের লড়াইটাকে আপনি যদি কেন্দ্রীভূত করি আমরা, একটু তারেক শেষ ভাই, করি, ঠিক আছে? আমরা সার্বভৌমত্বের লড়াইটাকে যে আগ্রাসনের হাতে বাঁচতে হলে আধিপত্যটা, এগুলোকে বিদেশি আধিপত্যের হাত থেকে রক্ষা করতে হবে, যে এগুলো আর বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো দ্বারা প্রভাবিত হবে না, বা আমাদের এই সংগঠনগুলোর মধ্যে সেই সকল বিদেশি গোয়েন্দা সংস্থার কোনো এজেন্টকে আমরা প্রশ্রয় দেব না।
এটা হলো আমাদের অ্যাকচুয়াল সার্বভৌমত্বের লড়াই। যেদিন আমরা পারবো এভাবে যে আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের জনগণের চাহিদা অনুযায়ী আমাদের দেশের মানুষের পলিসি অনুযায়ী চলবে, তখন আমরা একটা সার্বভৌম অবস্থা পাবো। বিদেশি শক্তিগুলোর যেভাবে আমাদেরকে চালাতে চায়, সেখান থেকে বের হয়ে আসা একটা বড় লড়াই। কারণ এই দেশের রাজনৈতিক দলগুলো তাদেরকে ম্যানেজ করে আনুগত্য করে ক্ষমতায় যাওয়ার একটা প্রতিযোগিতায়, এবং একটা দল যখন যায় তখন আরেকটা দল মনে করে আমি কেন পিছায় থাকবো, আমিও একটু ঢু দেই। এটাই আমাদের সংকট আর কি। ওকে, থ্যাংক ইউ। সো নাহিদ ভাই, আপনি কি মনে করেন এটা দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম এই বিভক্তি ও বিদেশের রাজনীতি থেকে কি শিখছে, এর প্রভাব আমাদের শিক্ষা নৈতিকতা ঐক্যের উপর কেমন পড়ছে? আপনি কি মনে করেন? আপনার কি এবং আপনার কি অ্যাডভাইস পলিটিশিয়ান দলদের পার্টিগুলোর জন্য? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর একটা প্রশ্ন করছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম এই রাজনৈতিক বিভক্তি বা বিদেশের রাজনীতি থেকে কি শিখছে, এর প্রভাব আমাদের শিক্ষা নৈতিকতা এবং ঐক্যের উপর কেমন প্রভাব ফেলছে। এই প্রশ্নের জবাবে প্রথমে বলবো হচ্ছে, শিক্ষার্থীরা শিখছে তরুণ রাজনীতির আদেশে খোঁজে না, বরং তারা গালি শিখছে, কাকে মারবে, কাকে খাবে, কিভাবে সুবিধা নিতে পারে। তারা শিখছে হচ্ছে এগুলা, যে আমাদের যে হানাহানির রাজনীতি অথবা কাটাকাটি রাজনীতি। এখন আমাদের যে তারেক ভাই আছেন, উনিও কিন্তু একজন রাজনীতিবিদ। উনার রাজনীতির যে বর্তমান মাঠ পর্যায়ের পরিস্থিতি সম্পর্কে উনার ধারণা আমার চেয়ে উনার বেশি। উনি জানেন আসলে শিক্ষার্থীরা কি শিখছে। যে আমাদের 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে দেখা যেত যে আমাদের আন্দোলন যে শুরু হয়েছিল, সেটা এক পর্যায়ে একটা দফা ছিল যে বিভিন্ন ভার্সিটিতে, কলেজে অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চলবে না, ছাত্র রাজনীতি চলবে না। পরবর্তীতে দেখা গেল যারা বলতো যে ছাত্র রাজনীতি চলবে না, তারাই একটা দল খুলে নিল এবং তারা রাজনীতি করছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় তাদের কমিটি দিচ্ছে। তো এর ফলে একদল, মনে করেন যে আমিও কিন্তু একজন শিক্ষার্থী, আমারও ক্লাসমেট রয়েছে, তাদের মধ্যে কিছু করছে বিএনপি, কিছু শিবিরের মধ্যে রয়েছে, তারপর কিছু আওয়ামী লীগের মধ্যে রয়েছে, কিছু এনসিপির মধ্যে রয়েছে। তো তারা কিন্তু আহ একবারে মিলেমিশে নেই, যে শিক্ষার্থীরা বন্ধু বান্ধব একসময় রাজনীতিতে যখন তারা থাকতো না, তাদের মধ্যে যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা কিন্তু এখন আর বিরাজ করছে না। দেখা যায় সোশ্যাল মিডিয়াতে কিভাবে একজন আরেকজনকে নেগলেক্ট করে, গালিগালাজ করে, কিভাবে পোস্ট করে, পোস্ট শেয়ার করেন। তো এগুলা থেকে কিন্তু শিক্ষার্থীর একটা বিদ্বেষ শিখতেছে, শিক্ষার্থী শিক্ষার্থী অথবা বন্ধু বন্ধুর মধ্যে একটা বিরোধ সৃষ্টি হচ্ছে। একদল বলবে যে এ লোক জামাতি, তাকে বাদ দাও, আর একদল বলবে এই লোক নাস্তিক, এই লোক আপনার ভারতের দালাল, এই লোক আমেরিকার দালাল। এগুলা বলে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মধ্যে নিজেদের মধ্যে ঘৃণা, দলান্দতা, পরস্পরের শত্রু ভাবা শুরু হচ্ছে। বরং বিপরীতে ভাবার কথা ছিল হচ্ছে আপনার ভাই ভাই। আমরা যদি পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে তাকাই, তাহলে দেখি সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনগণ পরস্পরের ভাই ভাই। এখানে যেমন শাব্দিক অর্থে ভাই ভাই, পারিভাষিক অর্থেও কিন্তু ভাই ভাই। যেমন এই কোরআনে রয়েছে, একইভাবে হাদিসেও রয়েছে যে মুসলমান মুসলমানদের ভাই। কিন্তু রাজনীতিতে যে যখন আসে তখন আর তারা ভাই ভাই মনে করে না, তারা ভুলে যায়। আপনি দেখবেন 5ই আগস্টের পরবর্তীতে কিছু বিএনপি নেতাকর্মী খুন হয়েছে, একইভাবে শিবিরের কিছু নেতাকর্মী খুন হয়েছে। এই যে আপনার ঢাকা ইউনিভার্সিটির পাশেই যে সহরওয়ার্দী উদ্যানের, সেখানে সাম্য নামের এক যুবক হত্যা হয়েছে, খুন হয়েছে। তো সে খুনের পিছনে কিন্তু দেখা গেল যে রাজনীতির কুণ্ডল। আবার এখানে হাসপাতালের সামনে যে আমার মনে নাই হাসপাতালটার নাম, ওখানে যে পাথর দিয়ে আঘাত করে একজন নেতা মরলো বা একজন ব্যবসায়ীকে মারলো, এটাও কিন্তু হচ্ছে আপনার রাজনৈতিক কুণ্ডল থেকে। তাহলে বর্তমানে পরিস্থিতিতে এসে যত মারামারি কাটাকাটি শুরু হয়েছে, এগুলা কিন্তু সব হচ্ছে আপনার রাজনৈতিক কুণ্ডল থেকেই। দেখা যাচ্ছে যে বর্তমান যে এই অসুস্থ রাজনীতি থেকে শিক্ষার্থীরা কোন রকমে ভালো কিছু তো শিখছে না, বরং মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলা শিখছে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। তো আমরা এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুসরণ করতে পারছি। এখন আমরা এই চরিত্রকে বলি দুর্বলতা, আর গালিগালাজ, স্লোগানবাজি এবং পক্ষপাতিত্বকে বলি হচ্ছে বুদ্ধিমত্তা। যে যে যত বেশি গালি দিল,
সেই তত বড় রাজনীতিবিদ। যে যত ক্ষমতা দেখাতে পারলো, মানুষ মারতে পারলো, সে তত বড় রাজনীতি। এটা কিন্তু রাজনীতি না, এটা হচ্ছে রাজনীতির অপব্যাখ্যা। সেজন্য যতদিন না পর্যন্ত এই মারামারি কাটাহাটি হানাহানি রাজনীতি না যাবে, ততদিন শিক্ষার্থীরা ভালো কিছু অর্জন করতে পারবে না এবং দেশের কাজেও লাগবে না এবং তারা বিতর্কিত হয়ে যাবে। যতদিন মনে করেন আমি নিজেকে যে উদাহরণ দিই, আমি যদি আওয়ামীপন্থী হই, তাহলে যখন দেশে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে, তখন আমাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নেওয়া হবে না। একইভাবে আমি জামাত হলে বিএনপিরা নিবে না, আওয়ামী লীগরা নিবে না। আমি যে দল হবো বিপরীতে, যে দল ক্ষমতায় থাকবে সে দল আমাকে গুরুত্বপূর্ণ কাজে নিবে না। এদিক থেকে আবার শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। তো ওই এরশাদ সাহেব কি করলো যে ছাত্র রাজনীতি বন্ধ করলো, এটা ওনার এক দিক থেকে খুব ভালো একটা ডিসিশন হয়েছে। আপনি দেখবেন বিভিন্ন বাহিরের দেশের দেশগুলোতে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, ভালো ভালো পজিশনে যায়, কিন্তু আমাদের ঢাকা ভার্সিটি থেকে দেখেন রাজনীতিবিদ ছাড়া কিছু বের হয় না। আমাদের এখানে পড়ে পড়া হচ্ছে ল নিয়ে, হয় রাজনীতিবিদ, পড়া হচ্ছে আপনার ইকোনমিক্স নিয়ে, হয় হচ্ছে রাজনীতিবিদ। তাহলে দেখা গেল কি আমাদের দেশের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে ছাত্র জীবনে পোলাপান রাজনীতির সাথে জড়িত হয়ে যায়, পরবর্তীতে যেদিকে পড়াশোনা করে সেদিকে না গিয়ে তারা রাজনীতিবিদ হয়ে বিভিন্ন নিজেরা দল খুলে বসে, অথবা আপনার বিভিন্ন দলের মধ্যে তারা এন্ট্রি নেয়। তো সেজন্য কথা হচ্ছে যতদিন পর্যন্ত একদিকে রাজনীতিকে ছাত্রদের জন্য নিষিদ্ধ করতে হবে, অপরদিকে যে কোন দলের রাজনীতি মারামারি রাজনীতি, ওই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। তারপরে গিয়ে আপনি শিক্ষার্থীদের কাছ থেকে ভালো একটা অর্জন পাবেন, ইনপুট পাবেন এবং আউটপুট পাবেন। এ হচ্ছে কথা। মোট কথা হলো যে 5ই আগস্ট পরবর্তীতে যে সকল ছাত্ররা বলছিল, যে শিক্ষার্থীরা বলছিল ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, কোনো ইউনিভার্সিটিতে কলেজে ছাত্র রাজনীতি চলা যাবে না, আমরাই দেখা গেল যে একটা রাজনৈতিক দল খুলে বসে আবার প্রোপাগান্ডা বা বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। এ হচ্ছে কথা। আমি একটা কথা, আমরা কি 5 আগস্টের পর অনেক সমস্যা আছে, কিন্তু কিছু তো পজিটিভ জিনিস আমরা দেখতে আছি, অনেকটা পজিটিভ। যেভাবে মনে করেন কিছুদিন আগে এনসিপি ঢাকা শহীদ মিনারে অনুষ্ঠান করতেছিল, কিন্তু তার আগে কিন্তু সেখানে বিএনপি অঙ্গ সংগঠন ছাত্রদল ওরা অনুমতি অলরেডি পেয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা শুনলাম যে এনসিপি রিকোয়েস্ট করছে ছাত্রদলকে যে আমাদেরকে তোমরা দাও, আমরা এটা করি। পরে ছাত্রদল কিন্তু এটা মাইনে নিল, ছাত্রদলের সভাপতি সেটা করলো, ঠিক আছে তোমরা করো, কোনো সমস্যা নাই, আমরা শাহবাগে যেয়ে করবো, ঠিক আছে। তো এইটা আপনি কি কি দেখতেছেন, এইটা দিয়ে কি বুঝলেন আপনি? কি রাজনীতির কি একটা পজিটিভ দিক না, আপনি কি মনে করেন? নাহিদ সাহেব আমার কথা শুনছেন? এই প্রশ্ন কি আপনি তারেক ভাই কি করলেন? না, আপনাকেই বললাম, আপনাকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্ন কি আপনি আমাকে করলেন? ইয়েস, আপনাকে জিজ্ঞেস করলাম নাহিদ সাহেব। আচ্ছা, আমি আপনাকে উদাহরণ, হ্যাঁ 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 আমি বলছি। মনে করুন 10 কেজি দুধ, 10 কেজি দুধ, আমি এক কথায় উত্তর দিচ্ছি। মনে করুন 10 কেজি দুধ, 10 কেজি দুধের মধ্যে আপনি 1 ফোঁটা প্রস্রাব দিলেন গরুরে, যে গরুর দুধ দিলেন সেই গরুরে প্রস্রাব দিলেন। এখন এখানে কি 10 কেজি দুধের যেহেতু বেশি দুধ, সেহেতু দুধ কি খাওয়া যাবে? এটা কি পাক? না, পাক না, খাওয়া যাবে না, খাওয়া যাবে না। এই হচ্ছে জবাব। যে একটা ভালো কাজের বিপরীতে আপনি 10টা খারাপ কাজ দেখতেছেন, তাহলে আপনি কি এখানে 10টা খারাপ কাজকে বড় চোখে দেখবেন, নাকি একটা ভালো কাজকে আপনি ভালো চোখে দেখবেন? সেটা হচ্ছে প্রশ্ন। না, এটা একটা খুব সুন্দর কথা বলছেন, কিন্তু আপনাকে তো এটাও দেখতে পজিটিভ, আমাদের তো এনকারেজ করতে হবে পজিটিভ কাজগুলোকে। তো আমাদের আগে যেরকম এর আগের যে সরকার বা যেরকম তারা যে কাজ করছে, বা যে এরকম অনেক মারামারি পিটাপিটি অন্য দলের মিটিং করতে দেয় নাই, ঠিক আছে, সেই হিসাব থেকে যে ছাত্রদল যে এত একটা সহানুভূতির বা ছাত্রদল যে একটা বড় মনের দেখাইলো, এই জন্য তো আপনার ছাত্রদলকে ধন্যবাদ জানাতে পারেন নাকি? আর অন দা আদার হ্যান্ড এনসিপি নাহিদও দেখছি সে ধন্যবাদ জানাচ্ছে ছাত্রদলকে এই জন্য, সেজন্য তো তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনি কি মনে করেন? এটা কি আমাকে প্রশ্ন করলেন? আপনাকে, হ্যাঁ, আপনার তো এখনো শেষ হয় না, মানে তারা যে পজিটিভের দিক আগাচ্ছে, এটাও তো একটা পজিটিভ দিক আমাদের দেশের জন্য, তাই না? আপনাদেরকে তো পুরো ফুল পিকচার দেখতে হবে, বাংলাদেশে কি হয়ে আসছে গত 50 বছর থেকে, তার তার থেকে যে ছাত্রদল
বা ওরা যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে ওরা যে মানছে, ওদের কথা অনুরোধ রাখছে, ওদেরকে জায়গা ছেড়ে দিছে, তো এটা তো আমরা একটা পজিটিভ হিসাবে দেখতে পারি। আপনি কি মনে করেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা পজিটিভলি দেখতে পারি, কোনো অসুবিধা নেই। এটা আমরা ভালো বলতে পারি যে তাদের মধ্যে একটা দূরত্ব ছিল, বা এই দূরত্ব শেষ হয়ে কখনো কখনো একটু ভালো করে দেখা যেতে পারে, সেটা আমি বলতে পারি। যখন আপনি এটা দুই দলের বিরোধের মধ্যে বলবেন তখন এটাকে আমি পজিটিভ ভাবে দেখি, কিন্তু আপনি যখন এটা রাজনীতিতে অথবা ছাত্র রাজনীতির কথা বলবেন তখন এটা আমি আবার পজিটিভলি দেখি না। আমি যে উদাহরণ দিলাম আপনাকে একটু পূর্বে। ঠিক আছে, আপনাকে আরেকটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন আপনাকে করি, তারপর তারেক ভাই আসবো। সো লাস্ট কোশ্চেনটা হলো, কে বেশি অ্যাকচুয়ালি বাংলাদেশে যে হচ্ছে যে আমাদের যে টপিকটা, ঠিক আছে, এটা নিয়ে কে বেশি লাভবান হচ্ছে এই রাজনৈতিক শত্রুতা থেকে, দেশের মানুষ নাকি বিদেশি শক্তি যারা আমাদের বিভক্তি দেখতে চায়? উত্তর আপনি প্রশ্ন করে শেষে দিয়ে দিলেন, যে এই প্রশ্নের উত্তরটা অত্যন্ত কষ্টকর, যে কে লাভবান হচ্ছে, কে হারাচ্ছে। প্রকৃতপক্ষে আমরা হারাচ্ছি এবং ওরা জিতছে। আমরা ক্ষতির মধ্যে পড়ছি, ওরা লাভবান হচ্ছে। উদাহরণ দিলে দেখা যেতে পারে যে ভারতের যে কাজগুলা বা পশ্চিমাদের যে কাজগুলা, পশ্চিমারা ওরা হিন্দুত্ববাদী রাষ্ট্রনীতি, পশ্চিমাদের ইসলাম বিরোধী শক্তি, মিডিয়া প্রভাব বুদ্ধিকরণ গোষ্ঠী, এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা দাঁড়াতে পারি না। আমাদেরকে এই যে জঙ্গি ট্যাগ দেওয়া হয়, আমাদের মধ্যে কোন সৃষ্টি করে আমাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে দুদিন পূর্বেই কিন্তু মানবাধিকার অফিস খুলে ফেলেছে। আমি এখানে যেহেতু আপনার সাথে একটা প্ল্যাটফর্মে বসেছি, সেজন্য আমি প্রতিবাদ করে ফেলি। যেহেতু আমি রাজনীতি করি না, সে কথাগুলো বলতে আমার কোনো আপত্তি নেই। আমি দেখলাম যখন পশ্চিমা আগ্রাসন জাতিসংঘের এই নিকৃষ্ট মানবাধিকার অফিস কমিশনের অফিস ঢাকাতে করাচ্ছে, তখন ইসলামী রাজনৈতিক দলগুলো তো নীরব ছিলই, একই সাথে যারা সার্বভৌমত্বকে ভালোবাসে বলে দাবি তোলে, সেটা দেশের বিভিন্ন সেকুলার রাজনৈতিক দলগুলো, তারাও এখানে চুপ ছিল। না, বিএনপি তো আমি ইসলামী দেখি চুপ ছিল না, বিএনপি তো প্রতিবাদ জানাইছে, তাই না? বিএনপি প্রতিবাদ জানাইছে বলতে বিএনপির সালাউদ্দিন সাহেব বললো আর কি, যে আমরা এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন, আমরা চিন্তিত, এবং আমাদেরকে না জানিয়ে সরকার এরকম একটা সিদ্ধান্ত কিভাবে নিল। এটা কিন্তু প্রতিবাদ না, উনি দুশ্চিন্তায় আছে। আপনি যদি আবার এটা যদি প্রতিবাদ ধরেন, তাহলে আমি বিএনপি মহাসচিবকে দেখলাম উক্ত অনুষ্ঠানের যে মানবাধিকার কমিশনের যে আপনার উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আবার তিনি প্রধান অতিথি হিসাবে গেলেন। এখন একজন একজন বললেন যে আমরা উদ্বিগ্ন, অপরজন সেখানে অনুষ্ঠানে বসলেন। এখানে তো স্পষ্ট কোনো বার্তা আমাকে আপনাকে অথবা জাতিকে দেয় নাই। এটা আমি তৎক্ষণিক ফেসবুকে লিখেছি আমার পেজে, যে যখন আপনি আপনারা একজন বলছেন যে আপনি উদ্বিগ্ন, বিপরীতে একজন বলছেন আপনি বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন মানবাধিকার অফিসে। জামাতে ইসলামের যখন আমার মনে পড়ছে না, উনি হয়তো দপ্তর আমি দেখছি সম্পাদক এই ব্যাপারে অথবা, তারেক রহমানও উদ্বিগ্ন এবং সেও কথা বলছে এই ব্যাপারে, তারেক ভাইও কথা সবাই বলছে। উদ্বিগ্ন, সবাই উদ্বিগ্ন। সরাসরি স্টেটমেন্ট কারো নাই, আমি সরাসরি স্টেটমেন্ট কারো দেখি নাই। আপনি এরকম কোনো বিবৃতি দেখাতে পারবেন না যে কোনো একদল রাজনৈতিক নেতা বলছে যে আমরা ভারতের, আর সরি পাকিস্তান, আরে আমেরিকার মানবাধিকার অফিস আমরা চাই না, এই কথা কেউ বলে নাই, সবাই উদ্বিগ্ন। আমি সবচেয়ে অবাক হলাম যখন রাজনীতি ইসলামী নাম নিয়ে সাথে জামাত ইসলাম রাজনীতি করছে, তখন দেখলাম যে উনাদের হয়তোবা দপ্তর সম্পাদক অথবা সেক্রেটারি জেনারেল আপনার গোলাম মরো কি জানি পরোয়ার সাহেব, তো উনি বললেন যে আমরা এই বিষয়ে এখনো তদন্ত করতেছি, আমরা দেখতেছি আসলে কি হয়। উনি এটা বলছেন, বলার পরে এটা হচ্ছে আপনার যেদিন মানবাধিকার অফিসের অনুষ্ঠান হয়েছে সেদিনের আগের দিন রাতের ঘটনা। আমি চ্যানেল 24 একটা নিউজে এই কথা দেখলাম। তিনি এখানে বলছেন যে আমরা এই বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করতে চাই না, আমরা আরো খতিয়ে দিচ্ছি। এই বক্তব্য দেওয়ার পর জামাতার আমির উক্ত অনুষ্ঠানে মাস্ক পরে বসে আছেন। তো উনি তো এখানে সেক্রেটারি বললেন যে আমরা খতিয়ে দেখছি, আমরা বক্তব্য দিতে চাচ্ছি না। তাহলে অন্যদিকে আবার আমির সেখানে উপস্থিত হয়ে গেলেন। হ্যাঁ বোধক, আপনি অনুমতি দিয়ে দিলেন, চুপ থাকা মানে পরোক্ষভাবে এটার অনুমতি দেওয়া। ইসলামী আন্দোলনের আপনার এটা আমি চরমনাপন্থীদের ভালো দিক বলতে পারি, যে অন্য বিষয়ে আমি কথা না বলতে চাইলেও মানবাধিকারের বিষয়ে তিনারা একটা সমাবেশ, একটা সংগঠন অনুষ্ঠান করেছিল মনে হয় তাদের যুব আন্দোলনের, যে শুক্রবারে সম্ভবত 25 অথবা 26 তারিখে লাস্ট মাসের, যেদিন আমরা জঙ্গি যে জঙ্গিটাকে লাল লাল কার্ড দেখে একটা শাপলা চত্বরে অনুষ্ঠান করেছিলাম, সেদিন তাদের যুব আন্দোলনের থেকে তারা আপনার কি যেন নাম, ফয়জুল করিম সাহেব সেটা প্রতিবাদ জানিয়েছেন। তিনি বললেন যে কেন এরকম কিছু, আমাদের তো মানবাধিকার নিয়ে কোনো সমস্যা নেই বা কোনো খারাপ কিছু হচ্ছে না। তো সব মিলিয়ে না আমি রাজনৈতিক দলগুলো ইসলামী হোক অথবা সেকুলার হোক
তাদের বিষয়গুলো বাদ দিলেও দেখা যাচ্ছে যে এখানে পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে উভয়ভাবেই কিন্তু আমেরিকা লাভবান হলো, তারা তাদের কাজ সফল করতে পেরেছে। এবং এখান থেকে ক্ষতি হবে কি? ক্ষতি কিন্তু ইসলামপন্থীরা যেভাবে ক্ষতিকর পরিস্থিতিতে পড়বে, একইভাবে সেকুলার রাজনৈতিক দলগুলো ক্ষতিকর পরিস্থিতিতে পড়বে। আপনার রাজনৈতিক তাদের আর থাকবে না, আপনার স্বাধীনতা থাকবে না। যখন তখন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবিধানে হস্তক্ষেপ সহ মানবাধিকার কমিশন যখন তখন হাত দিবে। একইভাবে যখন ইসলামপন্থীরা কোনো কথা বলবে, কোনো মিছিল মিটিং করতে যাবে, তখন মানবাধিকার কমিশন এটাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে জঙ্গি তৎপরতা হিসাবে দেখাবে। দিন শেষে যেমনি এটা আপনার সেকুলার রাজনৈতিক দলগুলোর জন্য ক্ষতিকর হলো, একইভাবে এটা আমাদের ইসলামপন্থীদের জন্য ক্ষতিকর হলো। সুতরাং এ কথা বলার কোনো সুযোগ নাই যে আমরা বিভিন্ন দল আর সরি বিভিন্ন দেশ অথবা বিভিন্ন এনজিও, সেটা জাতিসংঘ হোক, তারপরে আপনার অন্য যে কোনো আপনার আন্তর্জাতিক সংগঠন হোক, সেখানে সহযোগিতা নিয়ে বাংলাদেশ কোনো কালে উপকৃত হতে পারবে না, বরং ক্ষতিতে পড়বে। ওকে, থ্যাংক ইউ। তাহলে ওভারঅল আপনার কথা থেকে এটাই বোঝা গেল যে এই যে বিভক্তি, এতে কিন্তু দেশের মানুষের লাভ হয় না, ইভেন পলিটিক্যাল পার্টিগুলারও লং টাইম লাভ হয় না, শর্ট টাইমের জন্য কোনো নেতার লাভ হয়। ঠিক আছে, এটা যেভাবে হ্যাঁ, ওই যে এখানে আমি একটু বলি। আমি এখানে উদাহরণ দিব হচ্ছে সুলতানি আমলের, এই আপনার ওগুদ সুলতান সুলতান আলাউদ্দিন সাহেব, তার যুগে একজন আমির ছিল। একই দলের কিন্তু তারা, মনে করুন যে একই রাজনৈতিক দলের হাসিনা বিপরীতে ওবায়দুল কাদের, দুজন একই রাজনৈতিক দলের। তো ওবায়দুল কাদেরকে এখানে প্ররোচনা দেখাইছে যে তুমি প্রধানমন্ত্রী কিভাবে হবা, এটা কে দেখাইলো? এটা ভারত দেখাইলো। ওবায়দুল কাদেরকে দিয়া আওয়ামী লীগের মধ্যে একটা হাঙ্গামা মারামারি সৃষ্টি করাইলো ভারত, সৃষ্টি করাই হাসিনারে নামাইয়া দিয়া আপনার ওবায়দুল কাদেরকে ক্ষমতা দিয়ে দিল। দেখা যেতে পারে যে ওবায়দুল কাদের লাভবান, ওবায়দুল কাদের মনে করতে পারে যে আমি ক্ষমতা পাইয়া গেছি, আমি দেশ চালাবো। কিন্তু ভারত তো নিজের লাভ ছাড়া আপনাকে প্রধানমন্ত্রী বানাচ্ছে না, এটা ওবায়দুল কাদের মাথায় নেই। যে উদাহরণ টানলাম সুলতান আলাউদ্দিনের, তখনকার যুগে তো ছিল হচ্ছে মঙ্গল বাহিনী, আপনার ক্রুসেডার বাইজেন্টাইন। তো বাইজেন্টাইনরা সুলতানের যে আমির ছিল সাদুদ্দিন কোপেককে বিভিন্ন প্ররোচনা দিয়ে তাদের দলে নিয়ে যায়। একদম নয় নাই, মনে করুন তাদেরকে নিল আমেরিকা, ভারত, পাকিস্তান, তিনও দলে নিল একজনকে, এবং বিপরীতে একজন হলো, সেটা হচ্ছে সুলতান আলাউদ্দিন। তো আমির সাদুদ্দিন কোপেককে দিয়ে তার বিভিন্ন আপনার সাম্রাজ্যের তথ্য, গোপন তথ্যগুলো এবং হাঙ্গামা সৃষ্টি করাইতো নাগরিকে, তারপরে মন্ত্রিসভার সদস্য হাঙ্গামা সৃষ্টি করাইতো, সৃষ্টি করাইয়া তারপর একটা অস্থিতি পরিস্থিতি করায় আপনার সুলতান আলাউদ্দিনকে ক্ষমতা থেকে সরাই দেয়। পরে সাদুদ্দিন কোপেককে যখন ক্ষমতা ধর করলো, তখন দেশ চালাইলো কে? দেশ চালাইছে মঙ্গল বাহিনী। সুলতান সাহাবুদ্দিন কোপেককে বসায় রাখছে, কিন্তু যখন নিজের কোনো হুকুম দেয় তখন দৌড়াদৌড়ি করে হচ্ছে সাদুদ্দিনের পিঠে। কে বাড়ি দেয়? মঙ্গল বাহিনী, সুলতানরা। তো একই ভাবে যখন ভারত, পাকিস্তান অথবা আপনার আমেরিকার আদতে থেকে ওদের আদরে বা ওদের পৃষ্ঠপোষকতায় কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাবে, আহ, তখন পরোক্ষভাবে আপনি যখন দেখবেন দেশের ওই রাজনৈতিক নেতা অথবা দল লাভবান হচ্ছে, কিন্তু আমেরিকা অথবা ভারত তারা ওই রাজনৈতিক দলের পিঠে ছুরিকাঘাত করবে, একই সাথে দৌড়া মারবে যখন দলগুলোর অথবা দেশগুলোর কথা শুনবে না। সুতরাং এই কথা বলা সম্পূর্ণ অমূলক যে তারা আমরা সাময়িকভাবে লাভবান হলেও পরিস্থিতিতে বা পরবর্তীতে আমরা ক্ষতিকর, বরং আমরা প্রথম থেকেই ক্ষতিতে এবং শেষটা আরো খারাপ হবে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ নাহিদ ভাই। এখন এই সেম কোশ্চেনটা আমি তারেক ভাইকে করতে চাচ্ছি যে কে বেশি লাভবান হচ্ছে এই রাজনৈতিক শত্রুতা থেকে এবং দেশের মানুষ নাকি বিদেশি শক্তি যারা আমাদের বিভক্তি দেখতে চায়? এবং আপনি কি অ্যাডভাইস করেন তারেক রহমান, আপনি কি অ্যাডভাইস করতে চান এই পলিটিক্যাল পার্টিগুলোর জন্য? ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি যেই পলিটিক্যাল পার্টি হোক, এরা তো আমাদেরই ভাই ব্রাদার, এরা তো আমাদের দেশের মানুষ। ঠিক আছে, আমরা তো সবাই বাংলাদেশি, আমরা তো সবাই একসাথে থাকতে চাই। ঠিক আছে, সো এটা থেকে অ্যাকচুয়ালি এই যে উনি যে বললো, তার সাথে আপনি বলেন যে অ্যাকচুয়ালি এটা কে লাভ ক্ষতি কার বেশি হচ্ছে, আর আপনি কি অ্যাডভাইস করেন বাংলাদেশি পলিটিক্যাল পার্টিগুলোকে? থ্যাংক ইউ তারেক ভাই। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যদি খারাপ হয় তাহলে সবচেয়ে বেশি লাভবান হয় হলো ভারত। কারণ রাজনৈতিক অবস্থা খারাপ হলে দেশে বিনিয়োগ আসে না, ব্যবসা বাণিজ্য ভালো চলে না, অর্থনৈতিক অবস্থা খারাপ হয়। এই সুবিধাগুলো আমাদের পাশের দেশ ভারত নিয়ে নেয়। তো এক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্র বিশেষে তারাও এখানে বিভিন্ন পক্ষকে ইনস্টিগেট করে ভায়োলেন্সের জন্য, বিশৃঙ্খলার জন্য। তো এই আর কি, আমাদের সচেতন থাকতে হবে
যে আমাদের জায়গা থেকে আমরা বিভিন্ন মতের হতে পারি, বিভিন্ন দলের হতে পারি, রাজনৈতিক চিন্তা ভিন্ন ভিন্ন হতে পারে। হ্যাঁ, সেই জায়গা থেকে একদল আরেক দলের ভুল পেলে ভুলগুলো ধরবে, এই পর্যন্ত ঠিক আছে। মিথ্যা প্রোপাগান্ডা, ব্লেম গেম, এসবের কারণেই সম্পর্কগুলো মূলত নষ্ট হয়। আর এগুলো একবার নষ্ট হয়ে গেলে তখন জোড়া লাগানো কঠিন হয়ে যায়, এবং ওই জায়গাটাতেই আমাদের পাশের দেশ মজা নেয় যে আমাদের মাঝে ঐক্য নাই। এই ফাঁক ফোকর দিয়ে বিভিন্ন ধরনের সুবিধা আদায়, বিভিন্ন দলকে বিভিন্ন বিষয়ে নেগোশিয়েট করে, তাদের একটা তৎপরতা কার্যক্রম এখানে করার সুযোগ সৃষ্টি হয় আমাদের অনৈক্যের ফলে। একবার আপনি শেষ করে দিলেন, আরেকটা কথা প্রশ্ন রাখা যায়, শেষ শেষ প্রশ্নটা। একবার আমি বুঝছি, ঠিক আছে, আমরা সবাই আপনি প্রথম সারি আন্দোলন ছিলেন 5 আগস্টে, ঠিক আছে, শেখ হাসিনা, সাবেক শেখ হাসিনা স্বৈরাচার, এবং সে অপরাধ করছে, সে পালিয়ে গেছে, ফাইন, তার বিচার হবে, তার দলেরও বিচার হবে যারা অন্যায় করছে। কিন্তু যারা অন্যায় করে না, যারা দুর্নীতির সাথে জড়িত না, মনে করেন একটা ইউনিয়নে 5, 7, 10টা 20টা লোক খারাপ, কিন্তু অন্য সব আওয়ামী লীগ সাপোর্টার তো খারাপ না। এখন তাদের যদি কোনো পলিটিক্যাল পার্টিরা হ্যারাসমেন্ট করে বা কিছু করে, এইটা কি ফিউচারের জন্য ভালো, বা এটা কি করা উচিত কিনা, আপনি কি বলেন? এটা একটু প্লিজ, এটা একটু বলবেন সবাই রে, বাংলাদেশে। অনেক, এখন এটা তো রাজনৈতিক ভাবে আমাদের একটা খারাপ দৃষ্টান্ত হয়ে গেল যে নির্দোষ অনেক মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই বিষয়গুলো একটা বাস্তবতা, বুঝছেন? এগুলো নিয়ে আমাদের একটা পেরেশানির মধ্যে থাকতে হচ্ছে, এই আর কি। আমরা চাই না যে নির্দোষ কোনো মানুষকে মামলার মাধ্যমে হয়রানি করা হোক, পেরেশানি দেওয়া হোক, কষ্ট দেওয়া হোক। এগুলো হচ্ছে এই সময়টাতে একটা ভালো ন্যায় বিচারের সময় আমরা আশা করছিলাম, সেই সময়টাতে এটা হচ্ছে। এটা একটা খারাপ দৃষ্টান্ত আর কি। আমরা এগুলো চাই না। যারা মিথ্যা মামলাগুলো করেছে এগুলো প্রত্যাহারের ব্যবস্থা করা দরকার আর কি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর কিছু বলবেন আপনি? নাহিদ ভাই কিছু বলবেন আর? না, আর কিছু বলবো। ওকে, তা আপনাকে অনেক ধন্যবাদ তারেক ভাই আমাদের সাথে থাকার জন্য, এবং নাহিদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর আমাদের দর্শককেও ধন্যবাদ। আপনারা দর্শকরা প্লিজ, ওয়েট, আমি তারেক ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই। তারেক ভাই, এটি আপনারা জাতিসংঘের মানবাধিকার বিষয়ে কি কোনো কথা বলেছিলেন? আমরা এগুলো চাই না, এটা প্রয়োজন নাই বাংলাদেশে। ওইখানে যে শর্তগুলো দিয়েছে তার মধ্যে একটা শর্ত আছে, তাদেরকে আজীবন দায় মুক্তি হবে, এবং এই জাতিসংঘ মানবাধিকার কমিশন এটার দায় নিতে হবে ঢাকাকে, অর্থাৎ বাংলাদেশকে। হ্যাঁ, কার্যক্রম করবে জাতিসংঘ তাদের মতো করে, কিন্তু দায় নিতে হবে আমাদেরকে। এইসব শর্তগুলো আলোচনা হওয়া দরকার ছিল, সেগুলো হয়নি, রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করেনি। হয়তোবা সম্পৃক্ত করলে বাংলাদেশের পক্ষে আরো শক্ত অবস্থান নেওয়া যেত বিভিন্ন শর্তের ক্ষেত্রে। এটা হয়নি। যেভাবে হয়েছে আমাদের সাথে আলাপ আলোচনা ছাড়া, এটা সব দল মিলে আলোচনা করলে বাংলাদেশের পক্ষে একটা স্ট্যান্ড তৈরি হতো, এগুলো সুযোগ দেওয়া হয়নি। তারা চেয়েছে, করেছে, আমরা নিন্দা জানালাম, প্রতিবাদ জানালাম। এখন তাদের হাতে ক্ষমতা, তারা তাদের মতো করে করতেই আছে। কি করবো? করলে তো এই সরকারকে তাহলে আর রাখা যাবে না। আচ্ছা, আপনারা কি দেখলেন? আমিও উপস্থাপক হয়ে যাচ্ছি দেখা যাচ্ছে। ওই আপনার যে সকল রাজনৈতিক দলগুলো বলছিল যে আমরা না ভারত, না পাকিস্তান, না আমেরিকার নাম কখনো তারা মুখে নেয় না। আমার দুঃখ লাগে আমরা এখানে শুরু তারা থেকে বলে যে বলছি, আমরা এইসব এসব বিদেশি আগ্রাসন গুলো থেকে বাঁচার, পরিত্রাণ পাওয়ার জন্য আমরা পথ খুঁজতেছি, আমরা সংগ্রাম করছি, ওইদিকে হাঁটছি। আমরা চট্টগ্রামের বন্দর, করিডোর, এই বিষয়গুলোতেও প্রতিবাদ করে আসছি। এখন এগুলো শুনছে না আমাদের কথা, তাদের হাতে ক্ষমতা আছে। আমরা দেখছি, দেখলাম, তারা শুনলো না। সুযোগ সুযোগ সন্ধানের অপেক্ষায় আছি। আমরাও সুযোগ পেলে উত্তর দেব। এই যে আমাদের কথা শোনে না। ঠিক আছে, দেখা যাক। এখন এখন হ্যাঁ, আমরা তো সুযোগ পেলে আমরা কিছু করতে পারবো না। কারণ ভাই, যখন দেখা যাবে যে দুদিন পরে এই দেখা সরকার যাক। চলে যাবে, আমরা তখন আমরা আপনি প্রতিবাদ পারবেন না। করছি, প্রতিবাদ করতে করতে না শুনলে বড় কোনো ব্যবস্থা নেওয়া লাগবে, এই আর কি। ওই দেখা যেত এনসিপি ওয়ালারা বলতো যে আমরা ভারত নামক চাই না, কিন্তু ওনাদের কোনো ভিডিও দেখলাম না, ইভেন কোনো
৩১ দিন ধরে তারা ৩১টা জেলায় বিভিন্ন পদচারণ করে গেল, সমাবেশ গোপালগঞ্জের মতো জায়গায় গেল। তারা ওখানে গিয়ে আবার বাবর সাহেবরা দেখলাম যে একটু নেগলেক্ট করে কথা বললো। ভাই আপনি বলতেছেন যে আপনি যদি অস্ত্র না এইটাই, চালাইতে পারেন এটা তাহলে আমাদের পরামর্শ মতো ওইভাবে আমরা আমাদের চাহিদা মতো, দেশের মানুষের চাহিদা মতো হচ্ছে না। এটা আমরা দেখছি, এরকম হতে হতে এক সময় অঘটন করতে পারে। তারা সাবধান হলে বাঁচবে, না হলে বাঁচবে না। এটাই আর কি। তো সব মিলিয়ে কথা হলো, আমার দুঃখ হলো যে দলগুলো, এখানে আমি তারেক ভাই প্রবাদ দিচ্ছি না, আপনাদেরকেও রাখছি, যে দলগুলো বলছে যে আমরা এই দল ওই দলের বিষয়ে চাচ্ছি না, আমরা দালালি চাচ্ছি না এই দেশের বিদেশে, কিন্তু এই বিষয়ে এনসিপি সবার পূর্বে চুপ, পাশাপাশি সকল রাজনৈতিক দলগুলো চুপ। এটা আমাদের জন্য দুঃখের যে তারা বিচারিতা করছে। আমার শেষ কথা এখানে। থ্যাংক ইউ সো মাচ। তো ধন্যবাদ আপনাদের দুইজনকে, এবং ধন্যবাদ আমার দর্শকবৃন্দরা, আপনারা আমাদের লাইভটা শেয়ার থ্যাংক ইউ। করেন। ইন ফিউচারে আমরা আপনাদের কমেন্ট নিব, উত্তর দেব। আজকে আর নিলাম না। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।